আচ্ছা, চলো আমরা শুরু করি। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় লাস্ট ক্লাস। সো কারো কোনো প্রবলেম থাকলে এই ক্লাসে সলভ করে নিতে হবে। ওকে, আচ্ছা, যেই বাড়ির কাজগুলো দিয়েছিলাম পেরেছো সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা, এইটাতে কারো Yes, প্রবলেম sir. আছে কি? দেখো তো, এইটাতে কারো প্রবলেম আছে? No, sir. No, sir. আচ্ছা, নো বলার দরকার নাই। No, sir. নো বলার তো দরকার নাই, যদি কেউ না পেরে থাকো তখন বলবা। হ্যাঁ, নো বলার দরকার স্যার নাই। আমার আছে। আচ্ছা, তোমার নাম কি? স্যার আয়েশা তাসনিম। আচ্ছা, আয়েশা, দেখো তাহলে। আচ্ছা, রিদওয়ান মিউট করো। ওকে আয়েশা, দেখো এখানে কি বলেছে, রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে কয়টি ডাব কিনলেন? 5টি। এখন 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? আচ্ছা, এখানে কি বাইর করতে বলেছে? কত টাকা, তার মানে টাকা বাইর করতে বলেছে। ওই জন্য যেইটা বাইর করতে বলবো এটা আমরা ডান দিকে রাখবো। তাহলে যেহেতু বলেছে কত টাকা, ওই জন্য টাকাটা আমরা ডান দিকে রাখবো। তাহলে 5টি ডাব কিনলেন কত টাকায়? 600 টাকায়। তাহলে আমরা লিখব 5টি ডাব কিনতে খরচ হয় কত টাকা? 600 টাকা। এখন আয়েশা আমাকে বলো তো, একটি ডাব কিনতে টাকা কত খরচ হবে? বেশি খরচ হবে না কম খরচ হবে? আমরা যদি এখন একটি ডাব কিনি তাহলে অবশ্যই 5টার চাইতে খরচ কম হবে। যেহেতু খরচ কম হবে ওই জন্য আমরা ভাগ করব। তাহলে 600 ভাগ 5 টাকা। এরপরে কয়টি ডাব কিনতে হবে? 12টি। তাহলে 12টি ডাব কিনতে এখন একটি ডাবের চাইতে দাম বেশি লাগবে অবশ্যই। ওই জন্য আমরা কি করব? 12 দিয়ে গুণ করে দিব। তাহলে 600 ভাগ 5 গুণিত 12 টাকা। এখন আমরা এটা সলভ করব কিভাবে? প্রথমে আমরা বাম দিকে যেটা আগে থাকবে, ভাগ এবং গুণের মাঝে, সরলে বলেছিলাম। তাহলে এখানে আগে যেহেতু আমাদের ভাগ আছে ওই জন্য আগে আমাদের এই কাজটুকু করতে হবে। তাহলে 600কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে এইটা হয় 120। হ্যাঁ, ভাগ করে দেখবা, ভাগ তো করতে পারো এখন। এরপরে এখন কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে, গুণ 12। তাহলে 12 স্যার 12 হয়। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা যায়, বাকিরা বলো তো। জি স্যার দেখা যায়। দেখা যায়। আচ্ছা আচ্ছা দেখা আচ্ছা দেখা যাচ্ছে, তাহলে তোমার নেটের প্রবলেম হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদেরকে এটা গুণ করতে হবে। তাহলে এইটা হবে 1440 টাকা। 440 টাকা। হ্যাঁ, বুঝছো এবার আয়সা? জি স্যার। ওকে, তাহলে এবার সামনে যাই, চলো। আচ্ছা, এটাতে কারো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা, ইমোজি দেওয়া যাবে না। হ্যাঁ, ইমোজি দিও না। স্যার আমার আছে। আচ্ছা, দেখো এখানে কি বলেছে, রায়সা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলেন। 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? আবারও টাকা বের করতে বলেছে, তাহলে টাকা ডান দিকে রাখবো। তাহলে ঐকিক নিয়মে আমরা করতে পারি এটা। তাহলে 8টি কলম কিনলো কত টাকায়? বা 8টি কলম কিনতে লাগে, 8টি কলম কিনতে লাগে কত টাকা? 64 টাকা। তাহলে একটি কলম কিনতে কত টাকা লাগবে? একটি কলম কিনতে লাগে অবশ্যই কম লাগবে, ওই জন্য 64কে আমরা 8 দিয়ে ভাগ করব। টাকা। স্যার 8 টাকা হবে। হ্যাঁ, তাহলে এখন 24টি কলম কেনার জন্য খরচ হবে কত? তাহলে এবার স্যার 24টির, 192 টাকা। হ্যাঁ 24টির দাম অবশ্যই একটির চাইতে বেশি হবে, ওই জন্য আমরা কি করব? গুণ করব। তাহলে 24 দিয়ে 64 8 গুণ ভাগ করব 8 তাহলে গুণিত 192 টাকা হবে। 24 টাকা।
সমান, এখন এখানে আগে আমাদেরকে ভাগের কাজটাও করা লাগবে, তাহলে 64কে 8 দিয়ে ভাগ করলে হয় 8, এরপর আমাদের গুণ করতে হবে 24 দিয়ে। তাহলে এখন যদি আমরা 24 দিয়ে 8কে গুণ করি তাহলে হয় 4 8 হয় 32, 2 হাতে থাকে 3, 8 দুগুণে 16, আর 3 হয় তোমার 19, দিয়ে হয় 192 টাকা। এবার ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। স্যার আচ্ছা, এখন এখানে দেখো, এখানে কি দেখিয়েছে তোমাদেরকে, বই যেটা দেখিয়েছি সেটা হলো একটি কলমের মূল্য। এই যে আমরা ঐকিক নিয়মে যেটা করেছি না, ওটাই জাস্ট হচ্ছে লিখিত আকারে করেনি আর কি। প্রথমে আমরা একটা কলমের দাম বের করেছিলাম না, তো এখানেও একটি কলমেরই দাম বের করলো। তো একটি কলমের দাম কত হবে? 64 ভাগ 8 সমান হচ্ছে 8 টাকা। এখন 24টি কলমের দাম কত হবে? তাহলে 8 স্যার গুণিত 24, 192 টাকা 24টি কলমের দাম। হ্যাঁ তাহলে 192 টাকা, 192। ওকে, এবার এই 3-এর 1 নম্বরে কারো প্রবলেম আছে? যদি একটু মামের অঙ্কটা বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। কোনটা? মার বয়স আর মেয়ের বয়স। মার বয়স আর মেয়ের বয়স 11 নম্বর। আচ্ছা 11 নম্বর, 24 পৃষ্ঠার। 24 পৃষ্ঠার 11 নম্বর। আজকে বলছো? গত ক্লাসে কি হয়েছিল? আচ্ছা দাঁড়াও, ওয়েট করো তাহলে একটু। তোমরা কি স্যারের স্ক্রিন দেখতে পাচ্ছো? স্যার স্ক্রিন শেয়ার অফ করছে। না স্যার স্ক্রিন শেয়ার কোথাও গেছে। স্যার তো স্ক্রিন শেয়ারই দেয় না, তাহলে দেখবো কি করে? সেটাই, স্যার কাজ করতেছে। তোমাদের পরীক্ষা কবে থেকে? আমার পরীক্ষা শেষ। আমার পরীক্ষা 9 আমার কালকে থেকে। আমার পরীক্ষা শেষ। আমার পরীক্ষার পরে রবিবারে শেষ হবে। আচ্ছা তোমাদের প্রথম পরীক্ষা কি হবে? স্যার স্ক্রিন শেয়ার দিয়েছে। স্যার মাইক্রোফোনটা অন করেন। হ্যাঁ দেখো, আচ্ছা না দেখো, খেয়াল করো এটা। জি স্যার। আচ্ছা এটা তো বুঝাইছি। এর আগের ক্লাসে আপনি করিয়েছেন। আচ্ছা না, এটা হচ্ছে এর আগের ক্লাসে করিয়েছি, হ্যাঁ। সো এখন আবার করিয়ে সময় নষ্ট না করি, এক কাজ করতে পারো তুমি, হচ্ছে যে এই পিডিএফ এ এখানে আমি লিংক দিয়ে দিব, তুমি হচ্ছে এখান থেকে দেখে নিও, ওকে, সলিউশনটা। আচ্ছা স্যার। ওকে, তাহলে সামনে যাই আমরা, চলো। ওকে, এইটা করো, হ্যাঁ স্যার তোমাদের এটাতে আমার প্রবলেম। আচ্ছা এইটাতে কারো প্রবলেম আছে কি? নো স্যার। আচ্ছা যদি প্রবলেম থাকে এই স্যার যে, এটাতে আমার প্রবলেম। আচ্ছা যদি প্রবলেম থাকে এই যে লিংক দিয়ে দিয়েছি, আচ্ছা মিউট করো।
ওকে দেখো, হ্যাঁ এখানে হচ্ছে যে যখন পিডিএফ দিব তখন হচ্ছে এখানে এই যে এই লিংকের উপরে জাস্ট টিপ দিবা, হ্যাঁ তাহলে হচ্ছে যে এটা সলিউশন দেখতে পাবা। ঠিক আছে, কি বুঝছো? Yes. আর বুঝিনি। আচ্ছা আচ্ছা মিউট করো তো, যাদের নয়েজ আসছে তোমরা নিজ দায়িত্বে মিউট করে দিবা। হ্যাঁ এখানে আমি বললাম যে এখানে যদি কারো প্রবলেম থাকে এটা সলিউশন হচ্ছে যে করে দেওয়া আছে। হ্যাঁ তো তোমরা কি করবা, যখন পিডিএফ দিব তখন পিডিএফ এর উপরে এই যে এইটার উপরে জাস্ট হচ্ছে ক্লিক করবা, হ্যাঁ তাহলে হচ্ছে সলিউশন দেখতে পাবা। বুঝছো? এবার ইয়েস স্যার। এবার বুঝছো সবাই? ওকে, তো যাদের প্রবলেম আছে এখানে ক্লিক করে দেখে নিবা। ওকে, এইবার 4 নম্বরটা দেখো, এটা তোমাদেরকে আমি সলভ করে, হ্যাঁ এটারও লিঙ্ক ছিল, তবে হচ্ছে যে এটা একটু অন্যরকমের জন্য হচ্ছে লিঙ্ক দিইনি, এখনই সলভ করে দেবো আর কি। তো দেখো এইখানে কি বলেছে ভালোভাবে খেয়াল করো, একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগে, তাহলে 2 জন ব্যক্তি ওই কুয়া খুঁড়তে কতদিন, আচ্ছা 2 জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কতদিন সময় লাগবে, এরকম হচ্ছে প্রশ্নটা। তাহলে আমাদেরকে কি বাইর করতে বলেছে, কত দিন, তো যেহেতু কত দিন বলেছে ওই জন্য দিনকে আমরা ডান দিকে রাখবো। তাহলে 8 জন ব্যক্তির কুয়া খুঁড়তে সময় লাগে, বা একটি কুয়া খুঁড়তে তুমি যেভাবে লিখতে পারো, হ্যাঁ তোমার ইচ্ছা, এভাবেই যে লিখতে হবে এরকম কোনো স্যার কথা না। এখানে একদিন বেশি লাগবে, তার জন্য আমাদের গুণ করতে হবে। হ্যাঁ ঠিক আছে গুণ মারুয়া, প্রথমে করতে হবে, তারপর ভাগ করতে হবে, তাই এটা একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মারুয়া, ওই জন্য আমি এটা করিয়ে দিচ্ছি। দেখো তাহলে একটি, আচ্ছা এখানে যে এভাবে লিখেছে ওই জন্য তোমাকে এভাবে লিখতে হবে এরকম কোনো বিষয় না, তুমি তোমার মতো করে লিখবা। একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তির সময় লাগে 2 দিন, এটা আমরা লিখলাম, বা 8 জন ব্যক্তির একটি কুয়া খুঁড়তে 2 দিন সময় লাগে, এভাবে লিখতে পারো। এখন 8 জন ব্যক্তির সময় লাগে 2 দিন, তাহলে 2 জন ব্যক্তির কত দিন সময় লাগবে এটা আমরা বাইর করব। তাহলে 8 জন ব্যক্তির যে সময় লাগবে, একজন ব্যক্তির ক্ষেত্রে সময়টা বেশি লাগবে না কম লাগবে বলো তো? স্যার বেশি লাগবে। বেশি লাগবে। বেশি লাগবে, ওই জন্য এক্ষেত্রে আমরা গুণ করছি। যদি কম লাগতো তাহলে আমরা ভাগ করতাম। এইখানে যে 8 থেকে মানে এখানে বেশি থেকে একে যাওয়ার সময় সব সময় আমাকে ভাগ করতে হবে বা সব সময় গুণ করতে হবে এরকম কোনো বিষয় না। তুমি জাস্ট দেখবা যে বেশি লাগছে না কম লাগছে, যদি বেশি লাগে তাহলে গুণ, আর যদি কম লাগে তাহলে ভাগ। তো যেহেতু এখানে একজন ব্যক্তির বেশি সময় লাগবে 8 জনের চাইতে, ওই জন্য আমরা এখানে গুণ করলাম। ওকে, এরপরে বাইর করতে বলেছে কত জনের, 2 জনের। তাহলে এখন একটি কুয়া খুঁড়তে 2 জন ব্যক্তির সময় লাগে কত দিন। এখন একদিন একজনের যতদিন সময় লাগবে 2 জনের এর চাইতে কম সময় লাগবে না বেশি বলো তো? স্যার কম সময় লাগবে। কম সময় লাগবে, অবশ্যই কম সময় লাগবে। অবশ্যই একজন যে সময় করবে 2 জন তার চাইতে অর্ধেক সময়ে করবে, ওই জন্য আমরা এখানে ভাগ করে দেব। কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, এই যে এই 2 দিয়ে, হ্যাঁ এই 2 দিয়ে ভাগ করব, এই 2 হচ্ছে এই যে এই 2টা, হ্যাঁ। এখন মিউট করো, যার নয়েজ আসছে মিউট করো। এখন আমাদেরকে এইখানে দেখতে হবে কোনটা আগে আছে, আগে গুণ আছে, তাহলে আগে আমাদেরকে গুণের কাজ করতে হবে। তাহলে 8 দুগুনি হচ্ছে 16, হবে। হ্যাঁ 8 দুগুনি যেহেতু 16, ওই জন্য আমরা এখানে 16 বসাবো। তাই উত্তর হবে 8। এরপরে ভাগ করতে হবে 2 দিয়ে। ঠিক আছে, এবার 16 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয় 8। 2 জন মানুষের লাগবে 8। হ্যাঁ ঠিক আছে, তাহলে 2 জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে সময় লাগবে 8 দিন। ঠিক আছে মারুয়া, ওকে। এখন আর কারো প্রবলেম আছে এটাতে? ওকে ওকে, 5 নম্বরে দেখো, 5 নম্বরে কি বলেছে, রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের 6 জনের 24 দিন চলে। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা 3 জন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কত দিন চলবে? মিউট করো। ওকে, আচ্ছা ইয়ারফোন থাকলে ইয়ারফোন ইউজ করতে পারো, তাহলে এরকম হবে না আর কি। আচ্ছা, এখন আমাদেরকে আবারও এখানে কত দিন বাইর করতে বলেছে, ওই জন্য দিনটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে 6 জন, আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি যে 6 জনের চলে কতদিন, 24 দিন। তাহলে এই যে 6 জনের চলে 24 দিন, তাহলে এখন 3 জনেরটা বাইর করা লাগবে। তো আমরা তো ডাইরেক্ট 6 থেকে 3-এ যাইতে পারবো না, ওই জন্য আমাদেরকে আগে একেরটা বাইর করা লাগবে। তাহলে একজনের চলবে কতদিন, 6 জনের যতদিন চাল চলে একদিনের চাইতে একজনের তার চাইতে বেশি চলবে না কম চলবে বলো তো? স্যার
বেশি চলবে। বেশি চলবে অবশ্যই, কারণ 6 জনে দ্রুত চাল শেষ করতে পারবে আর একজনের বেশি দিন চলবে, ওই জন্য আমাদেরকে এখানে গুণ করতে হবে। তাহলে 24 গুণ 6 দিব। 24 গুণ 6, ঠিক আছে। এইবার কি বলেছে যে 3 জনের কতদিন সময় লাগবে, তাহলে আমরা 1 থেকে 3 এ যাচ্ছি। এইবার একজনের যতদিন চলে 3 জনের তার চাইতে, আচ্ছা মারো, আমাকে বলতে দাও। 24 গুণ 3 হবে। আচ্ছা আমাকে বলতে দাও। আচ্ছা 3 জনের চাইতে, আচ্ছা একজনের চাইতে 3 জনের অবশ্যই কম চলবে, তাই না, বলো তো? ইয়েস স্যার। যেহেতু কম চলছে 3 জনের একজনের চাইতে, ওই জন্য আমাদেরকে ভাগ করতে হবে। তো আগে থেকে 24 গুণ 6 ছিল, এটা আমরা তুলে দিলাম, মানে উঠাই দিলাম আর কি। এরপরে আমাদেরকে 3 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এখন আমাদেরকে আগে বাম দিকে গুণ আছে, ওই জন্য গুণের কাজ আগে করতে হবে। তো 24 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে এটা হয় 4 6 24 4 হাতে থাকে 2, 6 দুগুণে 12 আর হচ্ছে 2 14, 144 হয়। এইবার ভাগ 3, তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 4 এ হয় 12, আর এইখানে 12 আর হচ্ছে 3 8 এ 24, তাহলে এখানে হবে 48। হ্যাঁ, তাহলে এটা হবে 48 দিন, তাহলে তাদের 48 দিন চলবে। কি কারো আর প্রবলেম আছে এটাতে? নো স্যার। না স্যার। নো স্যার। ওকে, সামনে স্যার যাই। এটা সেদিন ভালো হতো। কোনটা? এর আগেটা এটা। এইটা? না স্যার। কোনটা? এইটা? নাম্বার 5 নাম্বার। কত নাম্বার বলো? স্যার 2 নাম্বার। আচ্ছা রিদওয়ান মিউট করো তো, মিউট করো, যাদের নয়েজ আসছে মিউট করো। এই স্যার 5 নাম্বার। 5 নম্বর তো বুঝাই দিলাম, এটা না? ইয়েস স্যার, এটা আমি এখন প্রবলেম রয়ে গেছে। কোন জায়গায় বলো, চিনি। কোন জায়গায়? স্যার প্রথমের অংশটা একজনের 4 লাগবে ওটাতে। আচ্ছা দেখো, 6 জনে 24 দিন, মানে 6 জনে চাল চলে 24 দিন। হ্যাঁ, মানে ধরো 6 জনে যে খাবার খায়, একজনে তার চাইতে বেশি খাবার খাবে না কম খাবার খাবে বলো তো? স্যার কম খাবার খাবে। কম খাবার খাবে। হ্যাঁ, তাহলে বেশি দিন চলবে না বলো তো? ইয়েস স্যার। তাহলে 6 জন, তাহলে 6 জনের যদি 24 দিন চলে, তাহলে একজনের ওই আরো বেশি দিন চলবে না 24 দিনের চাইতে? ইয়েস স্যার। ওই জন্য আমরা এখানে গুণ করেছি, বুঝছো এবার? ইয়েস স্যার। এই 24 কে এই 6 দিয়ে গুণ করেছি। এরপরে 3 জনের একজনের চাইতে বেশি দিন চলবে না কম দিন চলবে? 3 জনের কম চলবে না বেশি চলবে বলো তো? স্যার বাকিটা বুঝেছি। ওকে, তাহলে চলো। আচ্ছা এইটাতে কারো প্রবলেম আছে? নো স্যার। এটাতে তো প্রবলেম থাকার কথা না, তারপরে যদি কারো থাকে বলে ফেলো। হ্যাঁ, মানে না বলার কোনো কারণ নাই, বলে ফেলো যদি প্রবলেম থাকে। না স্যার। স্যার কারোরই নাই। ওকে, তাহলে সামনে যাই চলো। আচ্ছা এই 6 নম্বরে কারো প্রবলেম আছে? আমার। ওকে স্যার দেখো, আমার। ওকে দেখো তাহলে কি বলেছে, 2000 টাকা বিনিয়োগে মুনাফা হয় 200 টাকা। 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? আচ্ছা এখানে কি বাইর করতে বলেছে বলো তো? বিনিয়োগটা বাইর করতে বলেছে না মুনাফা বাইর করতে বলেছে বলো তো? স্যার বিনিয়োগ। বিনিয়োগ বাইর করতে বলেছে, ওই জন্য আমরা ডান দিকে রাখবো বিনিয়োগ। তাহলে 200 টাকা মুনাফা হয় কত টাকা বিনিয়োগে? 2000 টাকা বিনিময়ে, সরি বিনিয়োগে। স্যার 2000 ভাগ 200 দিব। আচ্ছা আমাকে বলতে দাও। তাহলে 200 টাকা মুনাফা হয় 2000 টাকা বিনিয়োগে, লিখলাম। এখন আমি কি ডাইরেক্ট হচ্ছে 500 তে যাইতে পারবো 200 থেকে? নো স্যার। নো স্যার। ওই জন্য আমাকে আগে একে যেতে হবে। হ্যাঁ, তাহলে 1 টাকা মুনাফা হয়, এখন আমাকে বলো 200 টাকা মুনাফা হয় 2000 টাকায়, তাহলে 1 টাকা মুনাফা হবে এর চাইতে কম টাকাতে না বেশি টাকাতে বলো তো? কম। স্যার কম। কম। অবশ্যই কম টাকাতে। আচ্ছা ধরো আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে যে 5 টাকা দিয়ে হচ্ছে কোনো একটা ব্যবসা শুরু করলা। হ্যাঁ, দিয়ে ব্যবসা শুরু করে তুমি 1 টাকা লাভ করলা। স্যার আমি দেখতে পাইনি, আবার বুঝান। আচ্ছা বুঝাচ্ছি, দেখো দেখো আমি যেটা বলছি এটা বুঝো। হ্যাঁ, মিউট করো যাদের নয়েজ আসছে। ধরো আমি তোমাকে বললাম তুমি কোনো একটা ব্যবসা শুরু করেছো এবং 20 টাকায় হচ্ছে তুমি লাভ করলে, আচ্ছা ধরো 5 টাকায় লাভ করলে হচ্ছে তুমি 1 টাকা, তাহলে তুমি 20 টাকায় লাভ করবা হচ্ছে 4 টাকা। তাহলে আমাকে এখন বলো 4 টাকা লাভ করার জন্য তোমার লাগছে কত টাকা? 20 টাকা। তাহলে 1 টাকা লাভ করার জন্য তোমার 20 টাকার চাইতে কম টাকা লাগছে না বলো তো?
Yes, sir. তাহলে এইখানে বলেছে যে 2000 টাকা বিনিয়োগে মুনাফা হয় 200 টাকা। তাহলে 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? তো যেহেতু বিনিয়োগ বের করতে বলেছে ওই জন্য আমরা বিনিয়োগকে ডান দিকে রাখবো। তাহলে 200 টাকা মুনাফা স্যার হয়। আমার এখানে নেটের প্রবলেম ছিল এই জন্য আমি এতক্ষণ বুঝিনি, আবার বুঝান। আচ্ছা তুমি একটু রেকর্ডটা থেকে দেখে নিও। দেখো আরেকবার বলছি, এরপরে যদি অসুবিধা হয় তুমি রেকর্ড থেকে দেখে নিও, হ্যাঁ রেকর্ড ক্লাস দিয়ে দিব। দেখো আরাধ্যা, আবার রিপিট করছি, দেখো 2000 টাকা বিনিময়ে 2000 টাকা বিনিয়োগে মুনাফা হয় 200 টাকা। তাহলে 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? তো যেহেতু আমাদেরকে বাইর করতে বলেছে বিনিয়োগ, ওই জন্য আমরা বিনিয়োগটা ডান দিকে রাখবো। যেটা বাইর করতে বলবে সেটা ডান দিকে রাখবো। তাহলে 200 টাকা মুনাফা হয় 2000 টাকা বিনিময়ে। এটা লিখলাম যে 200 টাকা মুনাফা হয় 2000 টাকা বিনিময়ে। তো দেখো আমি তোমাকে বলেছিলাম যে তুমি 5 টাকাতে লাভ করছো 1 টাকা, তাহলে 20 টাকাতে লাভ করবে অবশ্যই বেশি 4 টাকা। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো তো, যে তুমি 4 টাকা লাভ করছো 20 টাকায়, তাহলে 1 টাকা লাভ করছো 20 টাকার চাইতে কম টাকাতে না, বলো তো? এটা বুঝছো? জি ওকে, তার মানে কি? তার মানে আমি 200 টাকা, আমাদের 200 টাকা যে টাকাতে মুনাফা হয় 1 টাকা তার চাইতে কম টাকাতে মুনাফা হবে না? ইয়েস স্যার যেহেতু জি 1 টাকা, 1 টাকার জন্য কম টাকা লাগবে 2000 এর চাইতে, ওই জন্য আমরা জাস্ট ভাগ করে দিব। তাহলে এখানে হবে 2000 ভাগ এই যে 200। এরপরে এরপরে আমাদেরকে বাইর করতে হবে 500 টাকার জন্য। তাহলে 1 টাকা যে টাকাতে মুনাফা হয় 500 টাকা মুনাফা করার জন্য তার চাইতে বেশি টাকা লাগবে না, বলো তো? ইয়েস Yes, স্যার sir. তো যেহেতু বেশি লাগবে ওই জন্য আমাদেরকে গুণ করতে হবে। তো গুণ করার আগে আগে যেটুকু ছিল ওইটুকু বসাই আগে। এরপরে আমাদেরকে গুণ করতে হবে। গুণ করতে হবে কত? 500। স্যার 500 দিয়ে কিন্তু হ্যাঁ, এখন আমাদেরকে বাম দিকে আগে যেহেতু ভাগ আছে ওই জন্য আমাদেরকে আগে ভাগ করতে হবে। তো এটা যদি ভাগ করি, ভাগ তো তোমরা করতে পারো তাই না? এটার ভাগ হবে স্যার 10। 10 হবে হ্যাঁ, এটার ভাগফল হবে 10 আর গুণ করতে হবে এই যে 500 দিয়ে। তাহলে এইখানে আমাদের এখন গুণফল হবে কত বলো? ক্যালকুলেট। 5000 5000, কারণ একটা শূন্য বসাই দিতে হবে। তাহলে কত টাকা লাগবে? 5000 টাকা বিনিয়োগ করতে হবে। বুঝছো? ইয়েস স্যার আরাধ্যা ইয়েস বুঝছো? স্যার। ওকে ইয়েস স্যার। ওকে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের দেখি পারি কিনা যেগুলো আছে ওইগুলার, হ্যাঁ। তো এখানে আচ্ছা এইটা হচ্ছে তোমরা ট্রাই করবা, হ্যাঁ। তোমাদের বাড়ির কাজ এটা, এটা হচ্ছে তোমরা ট্রাই করবা, হ্যাঁ। ট্রাই করার পরেও যদি না পারো, ইনকেস যদি না পারো, তাহলে এই যে এটা হচ্ছে সলিউশন, এখানে জাস্ট ক্লিক করবা পিডিএফ এ, তাহলে সলিউশন দেখতে পাবা, ঠিক আছে? স্যার এটা আমি পারবো ওকে, তাহলে তো ভেরি গুড। বুঝছো সবাই? বাকিরা বুঝছো? স্যার সবগুলো স্যার আচ্ছা কে কি বললো বুঝলাম না। স্যার এটা কি সবগুলো দেখি পারি কিনা যে কয়টা আছে। হ্যাঁ সবগুলোতেই এরকম। এই যে 2 নম্বরটাও করবা, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। যদি না পারো এই যে সলিউশন। একইভাবে হচ্ছে তোমাদের এই যে 3 নম্বরটাও বাড়ির কাজ, না পারলে তো এই যে সলিউশন দেওয়া আছে। 4 নম্বরটাও হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। ওকে, এইবার 1 নম্বরটাতে দেখো এখানে বলেছে কি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। আচ্ছা 1 নম্বরটা করো তো তোমরা এখন বসে বসে, অ্যান্সার বলার দরকার নাই, জাস্ট করো, করতে থাকো। ওকে স্যার চলো তাহলে। যেহেতু আগে আমাদেরকে বন্ধনীর কাজ করতে হবে, তাহলে আগে বন্ধনীর কাজ করি। আচ্ছা 12 থেকে যদি আমরা 7 বাদ দিই কত হয় সাউদা বলো তো? 5. 5 হয়, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখানে হবে 5। এরপরে বাকি যেগুলো আছে ওগুলো বসিয়ে দিতে হবে। তো গুণ 2 বিয়োগ 2 বসাইলাম। এরপর সাউদা আমাকে বলো তো, আগে আমরা বিয়োগের কাজ করব না আগে গুণের কাজ করব? স্যার আগে গুণের কাজ। গুণের। তাহলে 5 দুগুনি কত হয়? 10 হয় না? কি বুঝছো স্যার সাউদা? ইয়েস স্যার এইটুকুর জন্য 10 হয়, হ্যাঁ। কিন্তু সাউদা তুমি একটা ভুল করেছো। ভুলটা হইলো তুমি এই যে বিয়োগ করতে হবে এই বিয়োগটা আর করোনি। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ 2 করি তাহলে আমাদের অ্যান্সার হবে 8। এবার বুঝছো সাউদা? ইয়েস স্যার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8। ওকে, এইবার 2 নম্বরটা বলেছে কয়টি 50 টাকার নোট মিলে
2000 টাকা হয়। করো সবাই। স্যার শেষ। স্যার শেষ। আচ্ছা আচ্ছা, অ্যান্সার কত বলো? স্যার শেষ 40। 40। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখানে কি করতে হবে? জাস্ট ভাগ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি 2000 কে 2000 কে জাস্ট ভাগ করি 50 দিয়ে, তো আমরা ট্রেডিশনালি যেভাবে ভাগ করি, মিউট করো, নয়েজ আসলে মিউট করো। আচ্ছা, আমরা ট্রেডিশনালি যেভাবে ভাগ করি এভাবে ভাগ করতে পারো, অথবা এইভাবে উপর নিচ করে কাটাকাটিও করতে পারো। এই শূন্য কাটা যাবে, আর 5 একে 5, 4 5 20, এই যে একটা শূন্য থাকছে, শূন্য বসে যাবে, তাহলে 4 এর পরে এই যে শূন্য একটা অবশিষ্ট থাকছে, এই শূন্য বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে 40। ওকে, এরপরে 3 নম্বর 4 নম্বর পারবা তোমরা? Yes, sir. জি স্যার। ওকে, 5 নম্বরও পারবা। এইবার হচ্ছে 6 নাম্বারটা করো তো তোমরা। স্যার 6 নাম্বারটা? হ্যাঁ, 6 নম্বরটা। স্যার শেষ। স্যার শেষ। শেষ। অ্যান্সার কত বলো? 55। 55। স্যার 55। ওকে, আচ্ছা 55 বাদে, আচ্ছা 55 বাদে আর কেউ কোনো অ্যান্সার পেয়েছো কি? নো স্যার। No. স্যার 55। ওকে, তাহলে চলো দেখি এবার অ্যান্সার কত হয়। আচ্ছা, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তার মানে ধরি আমরা কন্যার বয়স হচ্ছে ক, তাহলে কন্যার বয়স ধরলাম কত? ক। তাহলে মাতার বয়স এর চাইতে 3 গুণ, তার মানে মাতার বয়স তাহলে কত হবে? মাতার বয়স হবে 3 গুণিত ক, যে এটাকে আমরা লিখতে পারি 3 ক আকারে। এখন তারপরে কি বলেছে? কন্যার বয়স 15 বৎসর, বৎসর মানে হচ্ছে বছর, হ্যাঁ বছর। তাহলে এখন বলেছে 10 বছর পর, 10 বৎসর পর মাতার বয়স কত? ওকে, তো আগে আমাদেরকে বর্তমান বয়সটা জানতে হবে। কন্যার বয়স যদি 15 হয়, তাহলে আমরা কয়ের জায়গায় লিখতে পারি? এখানে 15, তাহলে এখানে আমরা কয়ের জায়গায় লিখতে পারি? 15। এরপর তার এখানেও কয়ের জায়গায় 15 লিখতে পারবো, তাহলে এখানে 15কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এটা হয় 45। তাহলে মায়ের বর্তমান বয়স হচ্ছে 45, তাহলে 10 বছর পরে কত হবে? 45 10 বছর পরে হবে 45 যোগ 10 সমান হচ্ছে 55 বছর, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 55 বছর। ওকে, এইবার 7 নম্বরটাতে খেয়াল করো, এখানে কি বলেছে? এখানে বলেছে দুইটা দেওয়া আছে, গাণিতিক বাক্য দেওয়া আছে, এবং বলেছে গাণিতিক বাক্যটির ফাঁকা ঘর নিম্নের কোন প্রতীকটি বসবে? আচ্ছা, এই প্রতীকগুলো, আচ্ছা পারবে তো খুবই ভালো। ওকে, অ্যান্সার বলতে হবে না, জাস্ট দেখো দেখো। হ্যাঁ, এই প্রতীকগুলোর নাম কি তোমরা জানো? ইয়েস এই প্রতীকগুলো কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের লেস দেন প্রতীক। হ্যাঁ, এইটার বাম দিকে যেটা থাকবে, আচ্ছা এটার কোন দিক ছোট বলো তো? এই দিকটা ছোট আর এই দিকটা বড় না? তো এই দিকে যেটা থাকবে, ছোট দিকে যেটা থাকবে সেইটা হবে ছোট, আর ডান দিকে থাকবে হচ্ছে বড়। আর এই যে এই চিহ্ন, এই চিহ্ন, হ্যাঁ এই চিহ্ন, এই চিহ্নর, এটার বাম দিকে থাকবে বড়, ডান দিকে থাকবে ছোট। হ্যাঁ ঠিক আছে, এই চিহ্নর নাম হচ্ছে গ্রেটার দেন। হ্যাঁ, তো এটা দেখো তো এই দিকটা বড় না, ওই জন্য এই দিকে বড়টা থাকবে, তাহলে এই দিকে থাকবে বড়, আর এই দিকে থাকবে হচ্ছে ছোট। ওকে, এখন এরকম আরো দুইটা চিহ্ন আছে। হ্যাঁ, এইটার মানে হচ্ছে কি? এইটার মানে হচ্ছে ছোট অথবা সমান। হ্যাঁ, এটার মানে হচ্ছে ছোট অথবা সমান। স্যার এটা কি ছোট হতে পারে, সমানও হতে পারে, এটা হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, ছোট হইতে পারে সমান হইতে পারে, এটা বুঝোনি। হ্যাঁ, তো এইখানে ধরো তোমাকে আমি বলে দিলাম যে ক, ক হবে 40-এর সমান অথবা 40-এর চাইতে ছোট। এখন তুমি ক এর মান কত জানো না। হ্যাঁ, তখন আমি তোমাকে বলে দিলাম যে ক এর মান হচ্ছে যে 1 হইতে পারে, 40 হইতে পারে, 41 হইতে পারে। তো এখান থেকে আমরা কোনটা কোনটা নিতে পারবো? আচ্ছা, 41-এর চাইতে ছোট না বলো তো? ইয়েস স্যার। ওই জন্য আমরা নিতে পারবো।
আচ্ছা এবার বলো এই 40 কত? 40 এর সমান না? ইয়েস স্যার। তো এইটার মানে হচ্ছে যে সমান, তার মানে আমরা 40ও নিতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে 41 দেখো তো 40 এর চাইতে বড় হয়ে গিয়েছে না? ইয়েস স্যার। আচ্ছা এখানে আমাদেরকে কি বলেছে? আমরা ছোট নিতে পারবো এবং সমান নিতে পারবো, তো বড় তো নিতে পারবো না, তাই না? ওই জন্য আমাদের এখানে 41 হবে না। বুঝছো? Yes, sir. তাহলে কৌশল স্যার আরেকটা টেপা আছে, ওটাতে হচ্ছে আমরা ছোট আর বড় নিতে পারবো। এইখানে আচ্ছা দেখো এবং স্যার আর এখানে তো 4 নাম্বার হবে। আচ্ছা দেখছি এখানে আরো একটা সাইন আছে, এটার নাম হচ্ছে বড় অথবা সমান। হ্যাঁ, তো এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যা আমরা, মানে এখানে যেমন আমরা ছোট নিয়েছি পাশাপাশি হচ্ছে বড় নিয়েছি, ছোট নিয়েছি পাশাপাশি সমান নিতে পেরেছি, এরকম ভাবে আমরা বড় নিতে পারবো এবং সমান নিতে পারবো। হ্যাঁ, মানে ধরো আমি তোমাকে বললাম এই ক্ষেত্রে যে খ হচ্ছে তোমার তোমার 10-এর চাইতে বড় অথবা সমান। দেখো 10-এর চাইতে বড় অথবা সমান, তাহলে খ এর মান আমি যদি তোমাকে বলি 1, 9, 10, 11, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি কি কি নিতে পারবো বলেছি বলো তো? বড় নিতে পারবো আর সমান নিতে পারবো। তো আচ্ছা আচ্ছা এখানে আমরা বড় নিতে পারবো আর সমান নিতে পারবো। আমাকে বলো তো 1 কি 10-এর চাইতে বড় না সমান? বলো, বড় হয়? স্যার ছোট। বড় বড় হচ্ছে না সমানও হচ্ছে না, তার মানে আমরা 1 নিতে পারবো না। হ্যাঁ, আবার 9ও কিন্তু বড়ও না ছোট, মানে সমানও না, এটা হচ্ছে ছোট, ওই জন্য আমরা নিতে পারবো না। ওটাও নিতে পারবো না। হ্যাঁ, এখন 10 নাম্বারটা দেখো, 10 কিন্তু সমান 10-এর, ওই জন্য 10 নিতে পারবো। আর 11 দেখো বড়, ওই জন্য নিতে পারবো। নিতে পারবো। হ্যাঁ, তার মানে এইটার মানে আমরা কি বুঝলাম? এইটার মানে হচ্ছে আমরা হচ্ছে কি কি নিতে পারবো? ছোট এবং সমান। হ্যাঁ, সমান। ছোট এবং সমান নিতে পারবো। আর এইটার ক্ষেত্রে আমরা নিতে পারবো হচ্ছে কি, এইটার ক্ষেত্রে আমরা বড় ও সমান, বড় ও সমান নিতে পারবো। আর এইটার মানে তো সমান, এটা তোমরা জানো যে দুই পাশেরটা সমান হবে। তো চলো এখানে কোন সাইন বসবে এটা আমরা যাচাই করি। আচ্ছা এইখানে প্রথমে আমাদের কোন কাজটা করতে হবে? ভাগের কাজ না গুণের কাজ বলো তো? স্যার গুণের কাজ। গুণের কাজ, কারণ বাম দিকে গুণ আছে, বাম দিকে যেটা থাকবে গুণ এবং ভাগের মাঝে সেইটার কাজ আগে করব। তাহলে 5 6 হয় 30, আর ভাগ হচ্ছে 2, 30 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়? 15 না? স্যার 15। 15। এইবার এইখানে 6 6 কত? 36 না? বিয়োগ 6 তাহলে কত হয়? 30। 30। আচ্ছা তাহলে দেখো তো ডান দিকেরটা বড় না? স্যার স্যার ডান দিকেরটা বড়, তাহলে আমাদেরকে কি করতে হবে? স্যার কোন নাম্বার হবে? তাহলে এখানে আমাদের ক নাম্বারটা হবে, কারণ ক নাম্বারটা দ্বারা কি বোঝায় যে ক নাম্বারে ডান দিকে যেটা থাকে সেটা বড় আর বাম দিকে যেটা থাকে ছোট, ওই জন্য আমাদের এখানে হবে ক নম্বরটা। ওকে, এরপর 8 নম্বরে দেখো, 8 নম্বরে কি বলেছে? খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? খোলা বাক্য মানে কি? খোলা বাক্য মানে যে বাক্য আমরা যাচাই করতে পারবো না যে বাক্যটা সঠিক কিনা, যে এখানে হচ্ছে আমরা কোনো একটা মান জানবো না। তো এইখানে 24 মানে সবগুলা মান দেওয়া আছে, সবগুলা মান। হ্যাঁ, তো এখানে তো অজানা কিছু নাই, এটাও না। আচ্ছা গ নাম্বার দেখো, এখানেও সবগুলা মান দেওয়া আছে, তাহলে এটাও না। আচ্ছা এইখানে দেখো, আচ্ছা ঠিক আছে, এইখানে দেখো এইখানেও সবগুলা মান হচ্ছে জানা, তার মানে এখানে কোনো অজানা মান নাই, এটাও হবে না। কিন্তু খ নাম্বারে দেখো, হ্যাঁ আচ্ছা আমাকে বলতে দাও। খ নাম্বারটা দেখো, খ নাম্বারে বলেছে কি ক গুণিত 4, তো ক এর মান কি আমরা জানি? ক এর মান তো আমরা জানি না, তো ক এর মানের উপর নির্ভর করার পরে আমরা বলতে পারবো যে এই বাক্যটা সত্য না মিথ্যা, ওই জন্য এইখানে খ হবে আমাদের খোলা বাক্য। বুঝছো? ওকে, আচ্ছা 5 নম্বরে একটা কথা বলে দিই, এখানে বলেছে অবশিষ্ট আম কয়টি থাকবে? তো অবশিষ্ট আম কয়টি থাকবে? আমরা হচ্ছে ভাগ করার পরে যে ভাগ শেষটা থাকবে সেটাই হবে আমাদের অবশিষ্ট আম। স্যার 4টি হবে। ওকে, এখন এইখানে 2 নম্বরে, হ্যাঁ
এখানে কি বলেছে, ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। কি এগুলা পারবা না বলো? ইয়েস স্যার। স্যার পারবো। এগুলো তো এটা আপনি করিয়েছেন একবার। এরকম একটা অঙ্ক করিয়েছি, এখন এইটা এক্সাক্ট করিয়েছি কিনা মনে পড়ছে না। স্যার এটা এক্সাক্ট করেন নাই। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা এরকম একটা অঙ্ক করিয়েছি। হ্যাঁ, করিয়ে দিন। এটা করিয়ে দিতে হবে। ইয়েস স্যার। ওকে, করিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ, ট্রাই করা উচিত, পারা উচিত তো। কারণ এরকম কারণ এরকম একটা অঙ্ক করিয়েছি। হ্যাঁ, সো তোমার ট্রাই করা উচিত। আচ্ছা বুঝিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, একজন যেহেতু বুঝিয়ে চেয়েছো, বুঝিয়ে দিই। দেখো, এক নম্বরে কি বলেছে, ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। তো গাণিতিক বাক্য প্রকাশ করি, চলো। কি বলেছে, ক সংখ্যক টেনিস বল। তো একটা টেনিস বলের মূল্য কত দেওয়া আছে, 26 টাকা। তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য কত হবে, ক গুণিত 26 টাকা। এরপরে কি বলেছে, এরপরে বলেছে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য। তো একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত, 180 টাকা। তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য কত হবে, 4 গুণিত 180 টাকা। এখন একত্রে, আচ্ছা এই যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। তার মানে এই দুইটাকে যদি আমরা যোগ করি, মিউট করো, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল হবে খ টাকা। তো এইটাই হচ্ছে আমাদের সম্পর্ক, হ্যাঁ, বা গাণিতিক বাক্য। বুঝছো আরাধ্যা? জি স্যার। ওকে, 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি বলেছে, খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। তো এখানে আমরা 1 নম্বরে যেটা পেয়েছিলাম ওখানে জাস্ট আমরা ক এর জায়গায় 8 বসিয়ে দিব, তাহলে আমরা হচ্ছে যে সলভ করতে পারবো বা খ এর মান পেয়ে যাবো আর কি। সমান হচ্ছে খ। তো এখন 8 কে যদি আমরা 26 দিয়ে গুণ করি তাহলে 8 দুগুনি হয় তোমার হচ্ছে যে 16, মানে 160, আর এখানে 6 8 হয় 48, তাহলে এটা হয় 208। হ্যাঁ, এইটা হয় 208 যোগ, আর এখানে হবে 400, 4 8 32 আর 400, তাহলে এটা হয় তোমার 720। হ্যাঁ, আর তাহলে এখন যদি যোগ করি তাহলে মানে গুণ তো তোমরা করতে পারবে। আচ্ছা, তোমরা গুণ করতে পারবে, ওই জন্য গুণটা আমি জাস্ট হচ্ছে যে মানে করে বসিয়ে দিলাম ফার্স্ট। হ্যাঁ, তাহলে এইখানে এখন হ্যাঁ, 0 আর 8 যোগ করলে 8, 2 আর 0 যোগ করলে 2, 7 আর 2 যোগ করলে হয় 9, 928 সমান হচ্ছে খ। তার মানে আমাদের খ এর মান হচ্ছে 928। এইবার আমাদেরকে বলেছে যদি খ এর মান 1032 হয় তাহলে ক এর মান কত হবে। আরাধ্যা, এটা করে দিতে হবে, বলো তো। ইয়েস স্যার। ওকে, দেখো তাহলে আমরা যে সম্পর্কটা পেয়েছিলাম 1 নম্বরে, ওইটার জায়গায় এবার কি বসাতে হবে, খ সমান 1032 বসাতে হবে। তাহলে ক গুণিত 26 যোগ 4 গুণিত 180 সমান হচ্ছে খ। তো খ এর জায়গায় আমরা কত বসাইতে পারি, আমরা বসাইতে পারি 1032 বসাই দিলাম। এইবার ক গুণিত 26 থাকবে, যোগ 4 কে যদি আমরা 180 দিয়ে গুণ করি তাহলে তো 720 হয়, যেটা আমরা পেয়েছি এর আগেরটাতেই। এখানে থাকে 1032। এইবার ক গুণিত 26, এখন এই যে 720 এইদিকে যোগ হয়ে আছে, এইটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিব। তাহলে কি হবে, তাহলে এইটা হবে 1032 বিয়োগ 720। তো এই যে এই বিয়োগটা যদি আমরা করি তাহলে বিয়োগফল কত হয়, ক গুণিত 26 সমান হয়, এখানে হবে 2 3, হ্যাঁ ঠিক আছে, এটা হবে 1 আর এটা হবে 3, 312 হয়। হ্যাঁ, এরপরে তাহলে ক সমান কত হবে, ক এর সাথে 26 গুণ হয়ে আছে, তাহলে অন্যদিকে গিয়ে ভাগ হয়ে যাবে ডান দিকে গিয়ে, তাহলে 312 ভাগ 26। এখন এটা ভাগ করবা, তাহলে ভাগ করলে হয় 1 আর এখানে হয় তোমার 2, 12 হয় অ্যান্সার আর কি। বুঝছো আরাধ্যা? স্যার। ওকে, ইয়েস স্যার। আচ্ছা এইখানে হচ্ছে 3টা সরল আছে, এইগুলা করবা। হ্যাঁ, এগুলা পারলে তো খুবই ভালো, যদি না পারো তাহলে আগের ক্লাসগুলো দেখবা, দিয়ে দেখবা যে কিভাবে সরল করতে হয়। হ্যাঁ, যদি ভুলে গিয়ে থাকো।
স্যার এগুলো কি সব এসডব্লিউ? হ্যাঁ। আচ্ছা, এখানে গল্প তৈরি করতে হবে, হ্যাঁ, বাক্যগুলা দিয়ে গল্প তৈরি করতে হবে। তো ইচ্ছা মতো স্যার গল্প এটা তৈরি করবা। স্যার হ্যাঁ। এটা পারবো। আচ্ছা, 1 নম্বরেরটা আমি একটু বলে দিই। হ্যাঁ, এরকম হইতে পারে যে ধরো একজনের কাছে 32টি চকলেট ছিল, সে আরো 17টি চকলেট কিনলো। এরপর চকলেটগুলো 9 জনের মাঝে মাঝে ভাগ করে দিল। তাহলে এটা একটা সেটা এমন করে লেখা যাবে, একজনের কাছে 32টি চকলেট ছিল, তার বাবা তাকে আরো 17টি চকলেট দিল। হ্যাঁ, সেই সেই সে সেই চকলেটগুলো 9 জনের মাঝে ভাগ করে দিল। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। এরকম ভাবে 2 নম্বরের জন্য একটা গল্প তৈরি করবা। হ্যাঁ, আগে কোনটুকুর জন্য গল্প তৈরি করবা? আগে ব্র্যাকেটে যেটুকু আছে, হ্যাঁ, ওইটুকুর জন্য আগে গল্প তৈরি করবা, তারপরে এখানে যাবা। হ্যাঁ, ওকে। ওকে স্যার। এইবার 5 থেকে 9 এইগুলা হচ্ছে যে আমি জাস্ট বলে দিই কোনটাতে কি করতে হবে। হ্যাঁ, আমি সলভ করে দিচ্ছি না, আর হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমি অন্য একটা অধ্যায় পড়াবো। হ্যাঁ, তো এগুলা হচ্ছে তোমাদের করানো হয়েছে। হ্যাঁ, এগুলোর মতো, ওই জন্য হচ্ছে বিস্তারিতভাবে সলভ করিয়ে দিচ্ছি না, আমি জাস্ট বলছি কোনটাতে কি করতে হবে, জাস্ট তোমরা সলভ এগুলো করবা। দেখবে। হ্যাঁ, দেখো দেখো 5 নম্বরে কি বলেছে? 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। তাহলে একটি কলার মূল্য 8 টাকা হলে পেঁপের মূল্য কত টাকা? একটি পেঁপের মূল্য, তাহলে এখানে একটি কলার মূল্য 8 টাকা দেওয়া আছে, তাহলে 12টি কলার মূল্য কত হবে? 12, আচ্ছা একটু ওয়েট করো তো। ওকে, দেখো আচ্ছা কিছু বলছো? হ্যান্ড রেজ করেছো। স্যার আমার একটা অঙ্ক সলভ করে দিতে হতো, আপনাকে যদি ওটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠাই তাহলে কি সলভ করে দিতে পারবেন? কোন অধ্যায়ের বলো? সেটা পরিমাপ। আচ্ছা, পাঠাই দিও, চেষ্টা করবো। হ্যাঁ, পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা দেখো 4 নম্বরে, আচ্ছা 4 নম্বর তো না, 5 নম্বর। হ্যাঁ, কি বলেছে? 12টি কলার মূল্য এবং 8টি পেঁপের মূল্য একত্রে এত টাকা। তো একটি কলার মূল্য দেওয়া আছে, তাহলে 12টি কলার মূল্য কত হবে? 12 12 গুণ 8 দিব গুণ 8 যোগ 8টি পেঁপের সমান মূল্য। 96। তো আমরা একটি পেঁপের মূল্য তো জানি না, তো একটি পেঁপের মূল্য ধরে নিচ্ছি ক টাকা। তাহলে ক গুণিত কয়টা পেঁপে? 8টা পেঁপে, তাহলে 8 দিয়ে গুণ করে দিতে হবে। এখন গুণ করার পরে এই দুইটা মিলে কত টাকা হচ্ছে? 616 টাকা হয়ে গেল। হ্যাঁ, এখন তাহলে একটি পেঁপের মূল্য জানতে চেয়েছে, তো আমরা একটি পেঁপের মূল্য ক টাকা ধরেছিলাম না? তো এখান থেকে যদি আমরা কয়ের মান বাইর করতে পারি, এটাই হয়ে যাবে আমাদের একটি পেঁপের মূল্য। তো এটা করবা তোমরা। স্যার বলো। 616 কে 96 দিয়ে বিয়োগ করতে হবে, হ্যাঁ, তাহলে আনসার হবে। তারপরে 8 দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে। দেখো তাহলে এখন 6 নম্বরে দেখো 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে এত টাকা হলে এত টাকা, একটি ছাগলের মূল্য এত টাকা হলে একটি গরুর মূল্য কত? এই যে এই অঙ্কগুলো আছে হুবহু এরকম অঙ্ক আমি হচ্ছে যে অধ্যায়ের ভিতরে করিয়েছি। তো তোমরা যদি কোনো ক্ষেত্রে না পারো বুঝতে, তোমরা রেকর্ড ক্লাসগুলো আবার দেখবা, যদি রেকর্ড ক্লাস খুঁজে না পাও গ্রুপে বলবা, আবার দেখবা, দিয়ে ট্রাই করবা। হ্যাঁ, পারবো। ট্রাই করবা। হ্যাঁ, এগুলা কিন্তু মানে না পারা যাবে না, এগুলা যে সামনে ক্লাসে এসে বলবে এটা পারিনি, এটা হবে না, এগুলো পারতেই হবে। হ্যাঁ, করবা, না পারলে রেকর্ড ক্লাস দেখবা। বুঝছো? বুঝছো সবাই? ওকে স্যার। ওকে স্যার। ট্রাই করতেই হবে, মাস্ট। ওকে। তো এখানে 5টি গরু, আচ্ছা এখানে একটি ছাগলের মূল্য দেওয়া আছে, তাহলে 8টি ছাগলের মূল্য কত টাকা হবে? এটাকে জাস্ট 8 দিয়ে গুণ করে দিবা। আর 5টি গরুর মূল্য তো আমরা জানি না একটার দাম কত, তো ধরে নি ক টাকা। তাহলে ক গুণিত 5, কারণ 5টি গরু যোগ 8টি ছাগল, তো 8টি ছাগলের দাম কত হবে? 8 গুণিত 17,600
দিয়ে মোট কত টাকা? মোট হচ্ছে 6,25,800। তো এখন এখান থেকে আমরা এই ক ধরেছিলাম কি একটি গরুর মূল্য, একটি গরুর মূল্য বের করতে বলেছে। তো আমরা যদি এখান থেকে ক বের করতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে এইটাও হইল। এরপর 7 নম্বরে দেখো, 7 নম্বরে বলেছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ এত টাকা বেশি। কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? হ্যাঁ বলো। স্যার এখানের মধ্যে যে কোনো একটা এইচডব্লিউ দিয়ে দেন, আজকে এইচডব্লিউ অত বেশি ধ্যান নাই। এইচডব্লিউ সবগুলোই দিচ্ছি পাগল, বুঝছো? বুঝছো? তোমার নামটা জানি কি ভুলে গেলাম। আচ্ছা বলতে চাচ্ছ না, দেখো সবগুলো করবা বলছি, তার মানে কি সবগুলো এইচডব্লিউ। ওকে, দেখো কি বলেছে কেয়া ও, বুঝলাম না। 30 পৃষ্ঠার সবগুলো? হ্যাঁ 30 পৃষ্ঠা সবগুলো, তারপরে হচ্ছে হ্যাঁ 30 পৃষ্ঠা সবগুলোই। আচ্ছা 7 নম্বরও পারবা, না পারলে রেকর্ড ক্লাস দেখবা, এরকম অঙ্ক করা হয়েছে। 8 নম্বর কি বলেছে? রনি এবং বাসিরের কাছে এতটা লিচু আছে, রনি অপেক্ষা বাসিরের কাছে এতটি কম লিচু আছে, রনি ও বাসির প্রত্যেকের কত করে লিচু আছে, এটাও পারবা। হ্যাঁ আচ্ছা, এরপর সাইফ সাহেব বাজার থেকে, আচ্ছা তোমাদের ক্ষেত্রে তোমাদেরকে একটা জায়গায় হেল্প করতে পারি, যে ধরো পারছো না, হ্যাঁ তাহলে কোন অঙ্কটা দেখতে হবে। হ্যাঁ এইটা তোমাদেরকে জাস্ট হেল্প করতে পারি, এখানে আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ ধরো হচ্ছে যে তুমি এইটা পারছো না, হ্যাঁ তো এইটা পারছো না, এখন এইটার মতো কোন অঙ্কটা করানো হয়েছে ওইটার লিংক আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? ওইটার পাশেই দিয়ে দিব। বুঝছো সবাই? জি স্যার। ওকে আচ্ছা 9 নাম্বারটাও করবা, 9 নাম্বারটাও পারবা। এরপরে হচ্ছে যে 10 নম্বরে একটি ফলের দোকানে একটি আনারস, হ্যাঁ এটাও পারবা। হ্যাঁ এটাও তাহলে আর বলছি না। তারপরে কারণ আচ্ছা একটা বিষয় বুঝো, তোমাদেরকে যদি সবগুলো অঙ্ক আমি করিয়ে দিই বা সবগুলোই সলভ করিয়ে দিই ধরে ধরে, তাহলে তোমরা শিখলাটা কি? তুমি ধরে ধরে তোমাকে সবগুলো অঙ্ক করিয়ে করিয়ে দিতে হচ্ছে, তার মানে তুমি কোনো অঙ্কই শিখোনি। হ্যাঁ এগুলো সলভ করে দিতে ধরো খুব জোর 15 মিনিট লাগতো, খুব একটা মানে না। হ্যাঁ ওটা দিতে অসুবিধা নাই, কিন্তু তোমাদেরকে তো শিখতে হবে, নিজে নিজে পারতে হবে। আচ্ছা 11 নম্বরে ফাতিহা সুলতান আমি পারবো না বুঝলাম না। স্যার এটা পারবো না। 11 নম্বর পারবা না? আচ্ছা 11 নম্বর দেখছি তাহলে। আচ্ছা হ্যান্ড রেজ করেছো, কিছু বলছো? স্যার এই অধ্যায়টা শেষ করার পরে যদি একটু জ্যামিতি দিতেন তাহলে একটু ভালো হতো, আমাদের সবার উপকার হতো। জ্যামিতি তাহলে জ্যামিতি শিখতে পারতাম। কত অধ্যায়? স্যার আমারও ভালো হতো। কত অধ্যায়? স্যার আমার জন্য অনেক ভালো হতো। স্যার স্যার নবম অধ্যায়। আচ্ছা সবাই কি চাও যে শেষ করেন, আমার পরীক্ষা। আচ্ছা একটা কথা বলি শুনো, জ্যামিতির ক্লাস আছে। হ্যাঁ তো তোমাদেরকে এই স্লাইডের শেষে জ্যামিতির অধ্যায়ের আগের যে ব্যাচের রেকর্ড ক্লাসগুলো আছে সবগুলো দিয়ে দিব। আমরা এই অধ্যায়ের পরে 3 নম্বর অধ্যায় শুরু করব। তো যে রেকর্ড ক্লাসগুলো আছে ওখান থেকে যদি খুবই দরকার হয় ওখান থেকে দেখে নিবা, পুরো অধ্যায়ের উপরেই রেকর্ড ক্লাস আছে, ঠিক আছে? স্যার 11 নাম্বারটা কি এসডব্লিউ? হ্যাঁ 11 নম্বরটা আমি করিয়ে দিচ্ছি। দেখো 11 নম্বরে কি বলেছে? শেষ করানোর পরে আপনি জ্যামিতি করান। ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়লো। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। এতক্ষণে আবার কে? আচ্ছা নাগরদোলায় চড়লো, নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার এবং আফরিন 1 বার উঠলো। তাহলে বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন? আচ্ছা দেখো ফজিলাতুন্নেসা, জি দেখো ফাতিহা কয়বার উঠেছে? 5 বার। আচ্ছা একবার উঠলে কত টাকা করে দিতে হয়? 15 টাকা করে। তাহলে ফাতিহা কয় টাকা দিবে? 15 গুণিত 5। এরপরে সুলতান কয়বার উঠেছে? 7 বার, তাহলে যোগ 15 গুণিত 7। বুঝছো? জি। কারণ হচ্ছে যে 7 বার উঠেছে, তাহলে 7 গুণিত 15, একবারে 15 টাকা, তাহলে 7 গুণিত 15। আর আফরিন উঠেছে একবার, তাহলে যোগ করতে হবে কত? শুধুমাত্র 15, কারণ 15 গুণিত 1 যেটা 15ই হয়।
আচ্ছা, এখন এত টাকা মোট খরচ হয়েছে। আচ্ছা, নাগরদোলা কাউন্টারে দিল কত টাকা? 500 টাকা। তাহলে টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাব না কত টাকা ফেরত পাবে? জি জি স্যার বুঝছো? আনসার হবে 305 টাকা হ্যাঁ, বুঝছো ফাজিলাতুন্নেসা? জি ওকে। আচ্ছা আচ্ছা, এটাও SW, হ্যাঁ। ঠিক আছে আচ্ছা স্যার আচ্ছা, এরপরে এই চারটা হচ্ছে তোমাদের SW, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তো এই পর্যন্তই, তোমরা চাইলে লিভ নিয়ে নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।